সেই সুবিশাল জলা থেকে অমুক গতিময়তায় উঠে আসতে লাগলো অর্ধস্বচ্ছ জেলির মতো অজানা কিছু প্রাণী। বুম্বা নামক লোকটিকে ক্রমশ জড়িয়ে ধরতে লাগলো তারা। লোকটার সমস্ত দৈহিক ও মানসিক শক্তি যেন মন্ত্র বলে কেউ কেড়ে নিয়েছে। লোকটি চেঁচে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ল কেন? সেই প্রশ্নটাও ভাবাচ্ছে শতদ্রুকে। তীক্ষ্ণ শীষের মতো শব্দটা আবার হচ্ছে, আর সেই শব্দের আহ্বানে চন্দ্রসাগর থেকে অগণিত সংখ্যায় উঠে আসছে জেলির মতো অজানা প্রাণীর দল। লোকটা মৃগী রোগীর মতো থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছে এতক্ষণে। তার সারা গায়ে কিলবিল করছে সেই অজানা প্রাণীগুলো। আশ্চর্য এই যে লোকটার মুখ দিয়ে কিন্তু কোনো আর্ত চিৎকারও বেরোচ্ছে না। ধীরে ধীরে লোকটার কাঁপুনিটাও বন্ধ হয়ে এলো। ও কি দেখছে শতদ্রু? জেলির মতো প্রাণীগুলো অসংখ্য চোষকের মাধ্যমে সশব্দে শুষে নিচ্ছে লোকটার সমস্ত দেহ রস। চোঁ চোঁ করে একটা শব্দ হচ্ছে সেই ঘাতক বাহিনীর অগণিত চোষকের ক্রিয়ায়। তন্ময় মামার বাড়ি এলে আলাদা কথা, অন্যথায় সতীনাথ সমাদ্দারের সময় কাটতে চায় না। তাই প্রতিবেশী রত্নাকর হালদারের বাড়িতে প্রায় তিনি আসর জমাতে হাজির হন। রত্নাকর হালদারের বাড়িতে সেদিনও সন্ধ্যের আসর জমে উঠেছে। রত্নাকর বাবু আর আসরের মধ্যমণি সতীনাথ তো রয়েছেই। 4 সদস্যের বাকি 2 জন অর্থাৎ শ্যামাপদ ও হরেনও হাজির। সতীনাথ সমাদ্দার অর্থাৎ তন্ময়ের সতী দাদুর সাথে যাদের পরিচয় নেই তাদের জন্য আরও একবার পরিচয় করিয়ে দিই। সতীনাথ সমাদ্দার তন্ময়ের নিজের দাদু নন বটে, তবে সে কথা এখন আর কারোর স্মরণে নেই। তন্ময়ের মামার বাড়িতে মানে দাদুদের পৈতৃক বাড়িটাতে তিনি সেই ছোট্টবেলা থেকেই রয়েছেন, আর এখন তো একেবারে বাড়ির মানুষই হয়ে গিয়েছেন। সতীনাথ বাবুর বাপমা যখন অপঘাতে প্রাণ হারান তখন তিনি একদম দুধের শিশু। তন্ময়ের দাদুর বাবা শশাঙ্ক উপাধ্যায় ছিলেন সতীনাথ বাবুর বাবা রুদ্রনাথ সমাদ্দারের ঘনিষ্ঠ বন্ধু। মাতৃস্নেহে শশাঙ্ক উপাধ্যায়ের স্ত্রী চিন্ময়ী দেবী অনাথ শিশু সতীনাথকে বুকে তুলে নেন এবং লালন পালন করতে থাকেন। উপাধ্যায় পরিবার মঙ্গলময়ের কৃপায় এবং পুণ্য বলে কালের প্রহার বাঁচিয়ে বনেদিয়ানাটা বজায় রাখতে পেরেছে আবহমান কাল। তাই বিভিন্ন আশ্রিত এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা এই বাড়ির আতিথ্য গ্রহণ করেছে সময়ে অসময়ে। কিন্তু সতীনাথ বাবুর বিষয়টা তাদের থেকে অনেকাংশেই ভিন্ন রূপ। কখন যে তন্ময়ের দাদু শশধর বাবু আর সতীনাথ বাবু 2 পিঠোপিঠি ভাইয়ের মতো বেড়ে ওঠেন তার বুঝি কোনো হিসেব ছিল না। এইভাবেই দিব্যি দিন কাটছিল। কিন্তু কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হয়েছেন কি হননি, এমন সময়ে সতীনাথ বাবুর কিভাবে যেন ধর্মকর্মে মন হয়। ঠিক ধর্মকর্ম বলতে যা বোঝায় তা অবশ্যই নয়, বলা ভালো সাধু সঙ্গ করার প্রতি ঝোঁক হয় তার। তন্ত্র মন্ত্রের গূঢ় রহস্য যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বেশ কিছুদিন তার পাত্তাই পাওয়া যায় না। এই গ্রাম সেই গঞ্জ ঘুরে ঘুরে কিংবা মাজারে হত্যে দিয়ে পড়ে থাকেন সতীনাথ। ক্রমে ক্রমেই সন্ন্যাসী ফকিরদের সাথে আলাপ জমিয়ে তোলেন তিনি। তবে সেসব স্থানে তিনি যে ঠিক কি করে বেড়ান উপাধ্যায় পরিবার তার সবটা জানতেও পারে না। এদিকে দুশ্চিন্তায় কাতর হন চিন্ময়ী দেবী। তারপর যেমন হঠাৎ করেই সতীনাথ নিখোঁজ হয়ে যেতেন, তেমনি ভোজবাজির মতো হঠাৎই একদিন ধুলো মলিন অনাহার ক্লিষ্ট চেহারা নিয়ে হাজিরও হয়ে যেতেন। চিন্ময়ী দেবীকে মায়ের মতোই ভালোবাসতেন সতীনাথ। তাই তার পীড়াপিড়িতে কিছুদিন একরকম বাধ্য হয়েই ঘরে থাকতে হতো সতীনাথকে। তবে কিছুদিন পর থেকে আবার জেগে সেই যেটুকু যা বাঁধন অর্থাৎ পিছু টান ছিল চিন্ময়ী দেবীর মৃত্যুর পর সেটুকু আর রইল না। উপযুক্ত গুরুর সন্ধানে পাগলের মতো শ্মশানে মশানে ঘোরাঘুরি করতে লাগলেন সতীনাথ। ভয়ঙ্কর সব অভিজ্ঞতা হল বিস্তর। প্রকৃত সাধকের সাক্ষাৎ পাওয়া দুষ্কর।
তবুও সৌভাগ্যক্রমে দুই একজন উচ্চমার্গী সাধকের সংস্পর্শেও আসেন সতীনাথ, আর তার ফলস্বরূপ কিছু কিছু ক্ষমতাও কালক্রমে অর্জন করলেন তিনি। তন্ময়ের সাথে খুব কম সময়ের মধ্যেই সতীনাথ বাবুর বেশ ভাব জমে গিয়েছিল, যেন বহু দিনের চেনা। সতীনাথ বাবুর হাসিতে রয়েছে এক ছেলে মানুষের সরলতা। খুব সহজেই তিনি মিশে যেতে পারেন শিশু ও কিশোরদের সাথে। তখন আর তান্ত্রিক সুলভ গাম্ভীর্য তার থাকে না। আসলে শৈশবের আধারে দেবত্বের অধিষ্ঠান, সেই নিহিত থাকা পরমেশ্বরকেই বুঝি খুঁজে নেয় সাধকের অনুভব। যাই হোক, এবারে আজকের গল্পে ফেরা যাক। এ কথা সে কথা টুকটাক গল্প গাছায় সময় কাটতে লাগলো, কিন্তু ঠিক যেন গল্প জমছে না অন্য দিনের মতো। সতীনাথকে প্রথম থেকেই বড় অন্যমনস্ক বলে মনে হচ্ছে। কি একটা যেন সে ভাবছে। আসরের বাকি সদস্যদের কথায় ঈষৎ হেসে মাঝে মধ্যে হুঁ হ্যাঁ করছে বটে, কিন্তু বেশ বোঝা যাচ্ছে তার মন পড়ে অন্যদিকে। হয়তো অতীতের মতো সে মনে মনে পাড়ি জমিয়েছে নিরুদ্দেশের সন্ধানে, কিংবা হয়তোবা তার মনে মা মঙ্গলময়ের করুণায় নতুন কোনো খণ্ডচিত্রের উদ্ভব ঘটেছে। কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর জন্য তার মনটা সেই জন্যই বুঝে আনজান করছে। আবার অন্য কিছু ঘটাও বিচিত্র নয়। এতদিন শ্যামাপদরা বুঝে গিয়েছে সতীনাথের মন বোঝা তাদের মতো সাধারণ মানুষের কম্য নয়। রত্নাকরবাবু একটু গলা ছেড়ে বললেন, ও সতীনাথ, কি এত ভাবছো হে তখন থেকে? তুমি এমন মন মরা থাকলে কি আমাদের ভালো লাগে? আজ কি আমরা তোমার ওই রোমাঞ্চকর অভিজ্ঞতার কোনো কাহিনী শুনতে পাবো না? সতীনাথ ম্লান হেসে বললেন, সেই কতকাল ধরে স্মৃতির উপর স্মৃতি জমে জমে পরিস্থিতির চাপে তাপে সব পাথর হয়ে গেছে গো। চুপচাপ স্পন্দনহীন হয়ে তারা পড়ে থাকে। তোমাদের আবদার যেন নতুন করে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করে, আবার যেন সবটা জীবন্ত হয়ে আমার চোখের সামনে ভেসে ওঠে। একটু থেমে সতীনাথ আবার বলতে লাগলেন, আজ তোমাদের যে ঘটনাটির কথা বলবো সেটা খুব বেশি দিন আগের কথা নয়। তার চেয়েও বড় কথা, এই বিশেষ ঘটনাটি আমার অভিজ্ঞতার অন্যান্য ঘটনাগুলির চেয়ে অনেকাংশেই আলাদা। এই কাহিনী কোনো সাধারণ অপশক্তির নয়, কোনো দৈব অসন্তোষেরও নয়। এ এক মহাজাগতিক ঘোর সংকটের কাহিনী। এর কিছুটা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি, কিছুটা অন্যের কাছে শুনেছি, আর বাকিটা মা মঙ্গলময়ীর কৃপায় খণ্ডচিত্র দর্শনে আমার গোচরে এসেছে। বোধহয় সবটা মনে মনে গুছিয়ে নিতেই একটু বিরতি নিল সতীনাথ। হরেনরা সব গল্পের গন্ধ পেয়ে ঘন হয়ে বসল। সতীনাথ বলতে লাগলো, আর তিন মূর্তি গল্পে ডুবে যেতে লাগলো ক্রমশ। ঘটনাটা বছর 5 আগে বেড়াবেড়িয়াতে ঘটেছিল। বহুদিন হলো চৌধুরীদের উত্তরসূরিরা কেউ বেড়াবেড়িয়াতে থাকে না। জমিদারি বহুদিন আগে গিয়েছে, কিন্তু ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়িটাকে আজও সকলের রাজবাড়ি বলে এক ডাকে চেনে। প্রকৃতির নিজের খেয়ালেই বাড়িটার সারা গায়ে বট অশ্বত্থের চারা জন্মে গায়ে গতরে বেশ বেড়েও উঠেছে। এক সময় রাজসিক জাঁকজমকে সুসজ্জিত হয়ে বহু লোক সমাগমে গম গম করত যে বাড়ি, কালের গ্রাসে অযত্নে পড়ে থাকায় সেটাকে ঘিরেই একটা ছোটখাটো জঙ্গল গজিয়ে উঠেছে। ফলস্বরূপ সেই স্থান প্রাণীদের ভারী আমোদের জায়গা হয়ে উঠেছে। বাড়িটার পাশেই যে পেল্লাই সাইজের জলাশয়টা রয়েছে, সেটার উৎপত্তি প্রাকৃতিক হলেও চৌধুরীদের আমলে সেটাকে সংস্কার করে আরও বড় করে খনন করা হয়েছিল। জলাশয়টির পোশাকি নাম ছিল চন্দ্রসায়র। ফুটি ফাটা গরমে যখন পানীয় জলের অন্যান্য উৎসগুলি নিরাশ করত, তখন সেই চন্দ্রসায়র ছিল অন্যতম ভরসার স্থল। এখন অবশ্য সময় পাল্টেছে। স্থানীয় বাসিন্দাদের কাছে সেই সুবিশাল জলাশয়ের প্রয়োজনীয়তাও ফুরিয়ে গিয়েছে।
মানুষ বড়ই স্বার্থপর, তাই রাজবাড়ির মতো চন্দ্রসায়রও এখন ব্রাত্য। বেড়াবেড়িয়ার মানুষজনের রোজ নামচায় দিব্যি চলছিল সবকিছু, কিন্তু ইদানিং বেশ কিছুদিন ধরে জলাটাকে ঘিরে এলাকায় মুখে মুখে নানা রকম ভয়ের কাহিনী শোনা যাচ্ছে। পাড়াগায়ে এমন কথা চাউর হতে বেশি সময় লাগে না। সন্ধ্যের পর ওদিকে কেউ আর যায় না। দিনের আলোয় কালে ভদ্রে ওদিকে যারা গিয়েছে, জলাটার পাড়ে নানা জাতের বেশ কয়েকটি মনুষ্যেতর প্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। জায়গাটা বহু বছর পরিত্যক্ত হলেও এই উপদ্রবগুলো কিন্তু একেবারেই নতুন। রাজবাড়ি বা চন্দ্রসায়রকে ঘিরে কোনোদিনই এমন আদি ভৌতিক উপদ্রবের কাহিনী শোনা যায়নি। মৃত প্রাণীগুলোর মরদেহগুলো ঠিক স্বাভাবিক নয়, আর এই বিষয়টাই অতিলৌকিক সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। এই নতুন উপদ্রব শুরু হওয়ার মাস কয়েক আগে সমস্ত সংবাদপত্রগুলোতে বেড়াবেড়িয়ায় ব্যাপক হারে উল্কাপাতের বেশ বড় একটা খবর ফলাও করে ছাপা হয়েছিল। তার আগের রাতে সত্যি নানা মাপের অগণিত মহাজাগতিক অগ্নিপিণ্ড ধেয়ে এসেছিল রাতের আকাশ থেকে। ফসলের অনেক ক্ষতিও হয়েছিল, বেশ কিছু বাড়িরও ভালো রকম ক্ষয়ক্ষতি হয়েছিল। এইসব ছাড়াও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। বেশ বড় মাপের একটা অগ্নিপিণ্ড আকাশ থেকে প্রলয়ঙ্করী গতিতে ধেয়ে এসে চন্দ্রসায়রে পড়েছিল সেই রাতে। প্রচণ্ড কম্পনে থরথর করে কেঁপে উঠেছিল গোটা এলাকাটা। লোকালয়ের অভ্যন্তরে এসে পড়লে আরও বড় রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। আশ্চর্য সমাপতন এই যে খরার দুর্দিনে চন্দ্রসায়র একসময় যেমন বেড়াবেড়িয়ায় সকলকে জলের যোগান দিত, তেমনি এই যাত্রাতেও চন্দ্রসায়রে সেই বৃহত্তর ক্ষতির হাত থেকে দৈবক্রমে বাঁচালো গোটা এলাকাটাকে। লোকজন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, বাবা, এই যাত্রায় খুব বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, কি যে দিনকাল পড়লো, ঘোর কলি ঘোর কলি। ওই ওই বড় পাথরের চাই একটা এসে পড়লে আর রক্ষে ছিল না। একেবারে বিনা টিকিটে জমালয়। তাই এমন ছিটে চাপটা হয়ে যেতুম যে জন্তুতেও চিনতে পারতো না, বুঝলে কি না? যাই হোক, তারপর অত বড় জলাশয়টা ভাত ফোটার মতো করে ফুটেছিল বেশ কয়েকদিন। জলস্তরও কমে এসেছিল বেশ কিছুটা। এই ঘটনার পর প্রথম কদিন মানুষজন ফুটন্ত চন্দ্রসায়রকে ঘিরে খুব উৎসাহ দেখালো। কেউ কেউ আবার বলল, উল্কা সেই কবে পড়েছে, এতদিন ধরে এইভাবে জল ফুটছে। না 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 না, এমন অলক্ষণে কাণ্ড তো বাপের জন্মে দেখিনি বাবু। এখন অমঙ্গলের বার্তা নিয়ে এলো। তবে ওই যে মানুষ বড়ই হুজুকে, তাই কয়েকদিনের মধ্যেই বিষয়টা গুরুত্ব হারালো। যে যার কাজে কিংবা নতুন কোনো হুজুকে তারা মেতে উঠল। সেটাই অবশ্য স্বাভাবিক, কারণ চন্দ্রসায়রের সাথে এলাকার মানুষের প্রয়োজনের সম্পর্ক আর আত্মিক যোগাযোগ আগেই ছিন্ন হয়েছিল। এদিকে কিছুদিন পর থেকে চন্দ্রসায়রের পাড়ে অস্বাভাবিক হারে সাপ, ছুঁচো, এমনকি বেড়াল কুকুর অব্দি মরে পড়ে থাকতে দেখা যেতে লাগলো। উল্কাপাতের পর কোনো রকম রাসায়নিক বিষক্রিয়ার প্রভাবেও এমনটা হতে পারে বটে, কিন্তু মৃতদেহগুলো এতটাই অস্বাভাবিক ধাঁচের যে গাঁয়ের মানুষজন অপদেবতার কুনজরের আশঙ্কা করতে লাগলো। কেউ যেন জাদু বলে মৃত প্রাণীগুলোর দেহে সমস্ত নির্যাস শুষে নিয়েছে এবং গাঠনিক দৃঢ়তা হরণ করে নিয়েছে। যা কিছু প্রচলিত যৌক্তিক বিচারের ঊর্ধ্বে, তাই আতঙ্কের কারণ হিসেবে দেখা দেয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দিনের বেলাতেও পারতপক্ষে মানুষজন চন্দ্রসায়রের দিকটা এড়িয়ে যেতে শুরু করল। অপদেবতা, দৈত্যী, দানব, নরকের জীব, নানা রকমের গুজব হাওয়ায় ভাসতে লাগল। শতদ্রু বড় ডাকাবুকো ছেলে। ভূত, প্রেত, অপদেবতা এইসব ওর মোটে বিশ্বাস নেই। তাই নিজেদের মধ্যে আলোচনার পর ওর বন্ধুরা অর্থাৎ রাজা, শৈবাল, চয়ন এরা চন্দ্রসায়রের দিকে যেতে না চাইলেও সে কিন্তু পিছপা হয় না। বেশ কিছুদিন ধরে যে কথাগুলো সে শুনছে তাতে তার মনে বেশ একটা কৌতূহল ঘন হয়ে উঠেছে। একবারটি বিষয়টা নিজের চোখে না দেখলে ঠিক স্বস্তি হচ্ছে না তার। আসলে যা কিছু নিষিদ্ধ তার প্রতি আকর্ষণও যে তেমনটাই প্রবল। বিপদের আশঙ্কাকে তুচ্ছ জ্ঞান করে সেই নিষিদ্ধ হাতছানির আহ্বানে
ছুটে যেতে চায় দুঃসাহসী মন। বন্ধুরা তাকে বলেছিল, ভাই ওদিকটা এমনিতেও ভালো না, তার মধ্যে এখন নতুন এইসব উপদ্রব এসে জুটেছে। ভালোর জন্যই বলছি, চন্দ্রসাগরের আশেপাশে যাস না, নইলে বেঘরে প্রাণটা যাবে আর বডিটাও আমসত্ত্বের মতো শুকিয়ে যাবে। কিন্তু ভবই ভুলবার নয়, তাই যেমন ভাবা তেমনই কাজ। একদিন স্কুলের পর বিকেল বেলায় শতদ্রু সেই রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বন্ধুরা কেউ ওই অভিশপ্ত জলার আশেপাশে যেতেও রাজি নয়। অগত্যা সে একাই। বেড়াবেড়িয়ার মূল লোকালয় ছেড়ে জঙ্গলে জায়গাটায় পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেল। জায়গাটা আশ্চর্য রকম থমথমে হয়ে রয়েছে। পাখির কলকাকলি নেই, নেই প্রাকৃতিক কোনো শব্দের অস্তিত্বই। আসন্ন অমঙ্গলের রুদ্ধশ্বাস অপেক্ষায় প্রকৃতি যেন শব্দহারা হয়ে গিয়েছে। ভয় কাকে বলে শতদ্রু জানে না, কিন্তু তারও গাটা কেমন যেন ছমছম করতে লাগল। একটা ঘোর আসনি সংকেত মূর্তিমান হয়ে যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইল। সমস্ত প্রকৃতিটাই যেন এখানে অস্বাভাবিকত্বের আলো আনে গা ঢাকা দিয়ে ঝিমিয়ে পড়েছে। ধীরে সুস্থে রাজবাড়ি ছাড়িয়ে চন্দ্রসাগরের দিকটায় যেতেই শতদ্রু দেখতে পেল, সত্যি সেই সুবিশাল জলার পাড়ে কয়েকটি গিরগিটি, সাপ, ব্যাঙ, এমনকি একটা কুকুরও মরে পড়ে আছে। কিছু প্রাণী মারা যাওয়াটা আশ্চর্য নয়, কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে একসাথে এতগুলো নানা জাতের প্রাণীর মরদেহ জমে থাকাটা সন্দেহজনক বই কি। আরও বড় একটা খটকা, মৃত প্রাণীগুলোকে চেনা যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের সমস্ত দেহরস নিংড়ে নিয়েছে কেউ বা কারা। কেবল বাইরের খোলসটুকুই যেন পড়ে আছে, গাঠনিক দৃঢ়তা সম্পূর্ণতই অন্তর্হিত হয়েছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। 7-5 ভাবতে ভাবতেই শতদ্রু আনমনে মৃত প্রাণীগুলোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎই তার অতি সক্রিয় মন আসন্ন বিপদের বার্তা দিতে লাগলো। যেন খুব ছোটবেলা থেকেই নিজের এই বিশেষ ক্ষমতাটা সে অনুভব করে আসছে। বিপদের আগেই সে কেমন করে যেন ঠিক আঁচ পেয়ে যায়। এক্ষেত্রেও তেমনটাই হলো। একেই বোধহয় ষষ্ঠ ইন্দ্রিয় বলে। সে বেশ উপলব্ধি করল পরিবেশটায় কিছু একটা পরিবর্তন ঘটেছে, কিন্তু ঠিক কি সেই পরিবর্তন তা সে ধরতে পারল না। হয়তো সেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয়র আওতার বাইরে। তবুও সে বিপদের চোরাস্রোত অনুভব করে নিরাপদ দূরত্বে সরে গেল। আর ঠিক তখনই ওর জ্ঞানেন্দ্রিয়র পরিসরে ঘটে যেতে লাগলো এমন কিছু ঘটনা যা না অনুভব করলে বিশ্বাস করা কঠিন। এতক্ষণের নৈশব্দ খান খান করে সহসা তীক্ষ্ণ শীষের মতো একটা শব্দ ওই চন্দ্রসাগরের দিক থেকেই ভেসে আসতে লাগলো। একটা নির্দিষ্ট সুরে সেই শীষের মতো শব্দটা পর্যায়ক্রমে চলতে লাগলো বেশ কিছুক্ষণ। সামান্য সময়ের বিরতি, তারপর আবারও প্রায় একই রকম শীষের শব্দ, কিন্তু একটু পার্থক্য রয়েছে। দ্বিতীয়বারের শীষটার মাধ্যমে যেন কেউ আগের সংকেতের প্রতি উত্তর দিচ্ছে। শব্দগুলো শোনা গেলেও কারা সেই শব্দ তৈরি করছে তা কিন্তু দেখতে পাচ্ছে না শতদ্রু। ইতিমধ্যেই একটা মিষ্টি গন্ধ পেতে শুরু করেছে সে। বড়ই চেনা সেই গন্ধ। শৈশবের সোনালি দিনগুলোর কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। এ যেন ঠিক শতদ্রুর মায়ের গায়ের ঘ্রাণ, কিন্তু প্রাবল্যে সহস্র গুণ বেশি। কিন্তু তা কি করে সম্ভব? তিনি যে শতদ্রুর শৈশবেই এক কাল ব্যাধির গ্রাসে সব মায়া কাটিয়ে চলে গিয়েছেন। মাঝে কেটে গিয়েছে এতগুলো বছর। আকাশের উজ্জ্বলতম তারাগুলোর মাঝেই শতদ্রু তার মাকে প্রতি রাতে খুঁজেছে, অনেক কেঁদেছে, আকুল হয়ে ডেকেছে। কই, কখনো এভাবে ছোটবেলার গন্ধ নিয়ে ফিরে আসেনি তো মা। তবে আজ যে তিনি ফিরে আসছেন, সমস্ত কিছু গোলমাল হয়ে যাচ্ছে শতদ্রুর মাথার মধ্যে।
কথাটা ভাবতে ভাবতেই বুকের মধ্যে জমে থাকা ব্যথাটা মোচড় দিয়ে উঠল শতদ্রুর। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো আর্দ্রতায়। সে আর্দ্রতা 2 হাতে মুছে নিতেই শতদ্রু তৎক্ষণাৎ স্পষ্ট দেখতে পেল চন্দ্রসায়রের প্রান্তে তার মা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন। 2 হাত বাড়িয়ে তাকেই তো ডাকছেন তিনি। সে অবশ্যই যাবে। এই ডাক তার পক্ষে উপেক্ষা করা যে অসম্ভব। সেই অনেক বছর আগেকার পরিচিত গন্ধটার আর অবশ্যই মায়ের ডাকের অমোঘ আকর্ষণ শতদ্রুকে চলাটার দিকে টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু অপরদিকে বিপদের আভাস দিচ্ছে এক অতীন্দ্রিয় অনুভূতি। অনেক কষ্টে সে নিজেকে সংযত করে রেখেছে। সে একবার তো এমনটাও ভেবে বসল যে যাই হোক সে যাবে চন্দ্রসায়রের কাছে, তার হারিয়ে যাওয়া মায়ের ডাকে সাড়া দিতে। হিতাহিত বাস্তব অবাস্তব জ্ঞান তার লুপ্ত হতে বসেছে। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে পা বাড়াতেই যাচ্ছিল, এমন সময় ঘটে গেল বেশ কিছু অস্বাভাবিক ঘটনা, যেটা তাকে সেই কুহকের ফাঁদে পা দেওয়া থেকে বিরত করল। কারণ ঠিক তখনই রাজবাড়ির দিকটা থেকে একটা লোক পাগলের মতো ছুটে এলো চন্দ্রসায়রের দিকটায়। শতদ্রু আরো দেখল পোড়ো রাজবাড়ির দিকটা থেকে একটা মেয়ে ব্যাধের হাত থেকে ছাড়া পাওয়া হরিণীর মতো প্রাণপণে দৌড়ে বেড়া বেরিয়ায় লোকালয়ের দিকটায় চলে যাচ্ছে। ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝে উঠতে পারে না শতদ্রু, কিন্তু তার মনে হতে লাগলো এই ঘটনাগুলো সে যেন আগেও কখনো দেখেছে। কিন্তু তা কি করে সম্ভব? মেয়েটি কি তবে কোনো আসন্ন মহাবিপদ থেকে উদ্ধার পেল? ভাবতে চায় সে, কিন্তু স্পষ্ট করে কার্যকারণ কিছু বুঝে উঠতে পারে না সে। সমস্ত কিছু তালগোল পাকিয়ে যায় তার। শতদ্রুর বিভ্রান্তির মাত্রা বাড়িয়ে তার মায়ের প্রতিকৃতি অন্তর্হিত হয়ে গিয়েছে চন্দ্রসায়রের ধার থেকে। ইতিমধ্যেই দৌড়ে আসা লোকটা বারবার নাক টেনে কিসের যেন ঘ্রাণ নিতে লাগলো। লোকটা তাকে দেখতে পায়নি, কিন্তু ভালোভাবে দেখতেই লোকটাকে চিনতে পারল শতদ্রু। এলাকায় সবাই লোকটাকে বুম্বা নামেই চেনে। লোকটা ভালো নয়, অপরাধ জগতের সাথে যুক্ত সে। হয়তো সে মেয়েটিকে ধরে এনে জোর করে। আর ভাবতে পারে না শতদ্রু। মাথাটা ঝিমঝিম করে ওঠে ওর। সে এটাও বোঝে না কিসের টানে শয়তানটা মেয়েটাকে মুক্তি দিয়ে চন্দ্রসায়রের কাছে ছুটে এলো। ততক্ষণে লোকটা চন্দ্রসায়রের পাড়ে পৌঁছে কেমন যেন বোকার মতো দাঁড়িয়ে পড়ল হঠাৎ। আর ঠিক তখনই চোখের পলকে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনাটা। সেই সুবিশাল জলা থেকে অমোঘ গতিময়তায় উঠে আসতে লাগলো অর্ধস্বচ্ছ জেলির মতো অজানা কিছু প্রাণী। বুম্বা নামক লোকটিকে ক্রমশ জড়িয়ে ধরতে লাগলো তারা। লোকটার সমস্ত দৈহিক ও মানসিক শক্তি যেন মন্ত্র বলে কেউ কেড়ে নিয়েছে। লোকটি চেঁচে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ল কেন? সেই প্রশ্নটাও ভাবাচ্ছে শতদ্রুকে। তীক্ষ্ণ শীষের মতো শব্দটা আবারও হচ্ছে, আর সেই শব্দের আহ্বানে চন্দ্রসায়র থেকে অগণিত সংখ্যায় উঠে আসছে জেলির মতো অজানা প্রাণীর দল। লোকটা মৃগী রুগীর মতো থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছে এতক্ষণে। তার সারা গায়ে কিলবিল করছে সেই অজানা প্রাণীগুলো। আশ্চর্য এই যে লোকটার মুখ দিয়ে কিন্তু কোনো আর্ত চিৎকারও বেরোচ্ছে না। ধীরে ধীরে লোকটার কাঁপুনিটাও বন্ধ হয়ে এলো। ও কি দেখছে শতদ্রু? জেলির মতো প্রাণীগুলো অসংখ্য চোষকের মাধ্যমে সশব্দে শুষে নিচ্ছে লোকটার সমস্ত দেহ রস। চোঁ চোঁ করে একটা শব্দ হচ্ছে সেই ঘাতক বাহিনীর অগণিত চোষকের ক্রিয়ায়। আর একটু হলেই মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসছিল শতদ্রুর। অনেক কষ্টে মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল সে নিশ্চিত এমন ভয়ঙ্কর ঘটনা সে কখনো দেখেনি, দেখতে পারে না। কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছে এখনো যা কিছু হচ্ছে সেসব আগেই কখনো দেখেছে। হ্যাঁ,
এই ঘটনা তার চেনা, কিন্তু কিভাবে তা সম্ভব? উত্তর নেই তার কাছে। পৃথিবীতে কেউ কি আছে যে পারবে এই অমীমাংসিত রহস্যের উত্তর দিতে? তীক্ষ্ণ শীষের মতো শব্দটা আবারও শোনা গেল। চিন্তায় ছেদ পড়ল শতদ্রুর। কোনো সন্দেহ নেই যে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য শব্দগুলো এই বিজাতীয় প্রাণীগুলোই করছে। চোখের সামনে নিমেষে জল জ্যান্ত লোকটাকে ছিপড়েতে পরিণত করেছে তারা। এখন খোলসের মতো নামমাত্র উচ্ছিষ্ট রেখে তারা ফিরে যাচ্ছে চন্দ্রসায়রের জলে। প্রাণীগুলোর সম্মিলিত বিদায় শীষের শব্দ শতদ্রুর মাথায় তীব্র যন্ত্রণার অনুভূতি জাগিয়ে তুলল। যন্ত্রণা সত্ত্বেও তার তখনও মনে হতে থাকে এইসব কিছু, সমস্ত ঘটনা বড়ই চেনা তার কাছে। কিন্তু কিভাবে সেটা সে জানে না। চন্দ্রসায়রের পাড় থেকে সেদিন শতদ্রু কিভাবে যে অক্ষত দেহে ফিরেছিল তা ওর নিজের কাছেও বেশ বিস্ময়ের। ছোটবেলা থেকেই ও অন্যদের চেয়ে অনেকটা বেশি কল্পনাপ্রবণ। সেই কারণে তার কথা বেশিরভাগ মানুষের কাছেই বিশ্বাসযোগ্য নয়। তাই সেদিন ও ঠিক যা যা দেখেছিল আর অনুভব করেছিল তা কারুর কাছেই মন খুলে বলতে পারেনি। কেউ বিশ্বাস তো করবেই না, উল্টে নেশা ভাঙ করেছে বলে সন্দেহ করবে। পরিত্যক্ত রাজবাড়িটাকে ঘিরে এমনিতেও নানা রকম অসামাজিক কাজকর্মর খবরও পাওয়া যায় মাঝে মধ্যে। শতদ্রু কল্পনাপ্রবণ বটে, কিন্তু তার মন একেবারেই যুক্তিবাদী। বাস্তব ও কল্পনাকে আলাদা করতে ও জানে। আসলে এই সূক্ষ্ম পরিমিতির খবর রাখে না অন্য কেউ, কিন্তু কখনো কখনো ভরসার আশ্রয়স্থল খুঁজে পেতে কল্পনাকে আশ্রয় করতে তার বেশ লাগে। রাতের তারা খচিত আকাশের দিকে তাকিয়ে সে ঠিক তার মাকে খুঁজে নেয়। তখন সে জানে মা তার কাছাকাছি না থাকলেও মায়ের শুভ শক্তি তাকে সব বিপদ থেকে নিরন্তর রক্ষা করে। একজন কিন্তু আছে, যে শতদ্রুর সব কথা মন দিয়ে শোনে এবং তাকে বিশ্বাস করে। শতদ্রুর অভিজিৎ দা কি যেন একটা ন্যাশনাল ইনস্টিটিউটে গবেষণা করেও। মাঝে মধ্যে এই ছুটি ছাটায় বাড়ি আসে, আর তখনই শতদ্রুর সাথে কথা হয় ওর। কত অজানা জটিল বিষয়ে সাবলীলভাবে ওকে বুঝিয়ে দেয় ওর অভিজিৎ দা। একবার তো শতদ্রুকে বলেছিল, বুঝলি শত, বাস্তবে না ঘটা ঘটনাও আমাদের কখনো কখনো আগে ঘটেছে বলে মনে হয়। কি যেন একটা বলে এমন ঘটনাকে। ও হ্যাঁ, শতদ্রুর মনে পড়েছে, দেজাভু অভিজিৎ দা বলেছিল। ও আরও বলেছিল মূলত মস্তিষ্কের তাৎক্ষণিক স্নায়বিক সমস্যার জন্যই নাকি এমনটা হয়। সেদিন আরও কী সব যেন বলেছিল অভিজিৎ দা। সব কথার মানে বোঝেনি শতদ্রু, তবে কথাগুলো মনে আছে ওর। সমান্তরাল জগতের কোনো ব্যক্তিসত্তার পূর্ব অভিজ্ঞতা এই জগতের মানুষের সাথে সংস্পর্ধন করলেও নাকি এমনটা হতে পারে। এত ভারী ভারী কথা অবশ্য শতদ্রু তখন বুঝতে পারেনি। শতদ্রুর ভেবলে যাওয়া মুখটা দেখে একটু হেসে ওর চুলটা খানিক খেঁটে দিয়ে অভিজিৎ দা বলেছিল, আরে চাপ নিস না, বড় হলে সবটা বুঝতে পারবি রে পাগল। তখন কি আর শতদ্রু জানতো যে তার নিজের জীবনে এমন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ডিজাভুর অভিজ্ঞতা হবে তার। অভিজিৎ দা ছুটিতে ফিরেছে, সমস্ত ঘটনা ওকে বলতেই হবে। আর কিছু বুঝতে না পারলেও শতদ্রু এইটুকু বেশ বুঝেছে, বেড়াবেড়িয়ায় ভয়ঙ্কর এক বিপদ উপস্থিত হয়েছে। ভূত প্রেত অপদেবতা কিছু নয়, বরং তার চেয়েও সাংঘাতিক কিছু। সবসময় তার অভিজিৎ তাকে হাসি খুশি দেখেছে শতদ্রু, কিন্তু এবারে তাকে কেমন যেন অন্যরকম লাগছে। চোখের মণিটাও কেমন যেন নীলচে দেখাচ্ছে। শতদ্রুর সব কথা শুনে ওর মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। বেশ কিছুক্ষণ নিজের মনেই কী সব যেন ভাবল, তারপর বেশ উত্তেজিতভাবে বলতে লাগলো, তোর থেকে যা শুনলাম সেই অনুসারে আমি যদি ভুল না করি তাহলে বেড়াবেড়িয়াতে যে বিপদ উপস্থিত হয়েছে তাকে সমূলে বিনষ্ট করতে না পারলে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর একটা সম্ভাবনা দেখা দেবে, আর সেই অপ্রতিরোধ্য বিপদ ছড়িয়ে পড়বে দূর দূরান্তে। লোকালয়ের পর লোকালয় উজাড় হয়ে যাবে,
গোটা মানব সভ্যতার অস্তিত্ব পড়বে প্রশ্নচিহ্নের মুখে। শুধু তাই নয়, পৃথিবীর বাস্তুতন্ত্রের ওপরও পড়বে সুগভীর প্রভাব। এতক্ষণ অভিজিৎ দা এমনভাবে কথাগুলো বলে যাচ্ছিল যেন মারাত্মক পরিণতিটা নিজের চোখে দেখতে পাচ্ছে ও। একটু থেমে আবার বলতে লাগলো, আমার দৃঢ় বিশ্বাস ওই জেলের মতো জীবগুলো আমাদের চেনা জগতের জীবই নয় রে সত্য। তেমনটা হলে এতদিন ওরা আত্মগোপন করে থাকতে পারতো না। আচ্ছা, তোর মনে আছে আমি তোকে সমান্তরাল জগতের কথা বলেছিলাম? মাথা নেড়ে সায় দেয় শতদ্রু। অভিজিৎ দা বলতে থাকে সেই সূত্র ধরে, প্রাকৃতিক খেয়ালে ভিন্ন মাত্রায় অবস্থানকারী দুই জগতের সংযোগকারী দ্বার কখনো কখনো খুলে যায়, আর সেই পরিসরে দুই জগতের সজীব বা নির্জীব বস্তুর বিনিময় ঘটে যায়। কোনোভাবে ওই জীবগুলি আমাদের জগতে চলে এসেছে, আর পরিবেশের সাথে অতি দ্রুত মানিয়ে নিয়ে ব্যাপক হারে বংশবিস্তার শুরু করেছে তারা। তোর কথা অনুযায়ী ওরা উভচরের মতো প্রকৃতি দেখাচ্ছে, যেটা যথেষ্ট বিপজ্জনক বিষয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানিস? অজ্ঞাত স্বভাব চরিত্রের জীবগুলো বিশেষ প্রকার গন্ধ ও শব্দের যৌথ প্রভাবে মনুষ্যতর প্রাণী তো বটেই, এমনকি মানুষের মস্তিষ্ককেও তীব্রভাবে প্রভাবিত করছে। অদ্ভুত সব হ্যালুসিনেশনের শিকার হয়ে শেষে বুদ্ধি বিবেচনা সব লুপ্ত হচ্ছে মানুষ বা মনুষ্যতর প্রাণীর। আর তারপর হতভাগ্য সেই জীবটি জেলি সদৃশ প্রাণীগুলোর সহজ শিকারে পরিণত হচ্ছে। ভাগ্যিস আমার ওপর প্রভাবটা তেমনভাবে হয়নি, না হলে এতক্ষণে। শতদ্রু বলে ওঠে। অভিজিৎ দা ব্যাখ্যা দিতে চেষ্টা করে, আমার মনে হয় বিভিন্ন মানুষের সংবেদনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের ওপর ওই প্রাণীগুলোর পাতা ফাঁদ বিভিন্ন মাত্রায় কাজ করে। সৌভাগ্যবশত তুই ব্যতিক্রমী, আর তাই। হঠাৎ অভিজিৎ দার হাতে পড়া ঘড়ির মতো কি যেন একটা যন্ত্রে বিপ বিপ করে শব্দ হতেই চঞ্চল হয়ে উঠল আর বলল, আমাদের হাতে বেশি সময় নেই রে শত, আর দেরি করা যাবে না, আয় আমার সাথে। হঠাৎ কিসের এত তাড়া বুঝতে পারে না শতদ্রু। কিছু জিজ্ঞেস করতে যেতেই হাত ধরে টান দেয় অভিজিৎ দা। মুখে বলে, বাকি কথা যেতে যেতে বলছি। শতদ্রুর চোখের সামনে শোঁ শোঁ শব্দ করে চন্দ্রসায়রের সমস্ত জল এক গভীর গহর পথে অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন প্রথম যখন সবটা শুনল, নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ও। এতক্ষণ যাকে নির্দ্বিধায় ওর সুপরিচিত অভিজিৎ দা বলে ভাবছিল, তাকে অভিজিৎ দার মতোই দেখতে বটে, কিন্তু তার নাম নাকি দিব্যেন্দু, আর সে নাকি ওই জেলি সদৃশ প্রাণীগুলোর মতোই একটা অন্য মাত্রার জগতের বাসিন্দা। উল্কাপাতের সেই রাতে প্রকৃতির খেয়ালে দুই জগতের সংযোগী দরজা উন্মুক্ত হয়ে যায়, আর সেই পথে চন্দ্রসায়রে প্রবেশ করে ওই ভয়ঙ্কর প্রাণীগুলো। সেই অন্য মাত্রার সমান্তরাল জগৎ প্রযুক্তিগতভাবে আমাদের চেনা জগতের চেয়ে বেশ খানিকটা উন্নত। সেই জগতে এই জীবগুলোকে জেনেটিক ম্যানিপুলেশন করে তৈরি করা হয়েছিল সমরাস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু খুব দ্রুতই তারা নিজেরাই মিউটেটেড হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের আক্রমণে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হতে থাকে। সেখানকার সভ্যতা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। শেষে তাদের মেরে ফেলার প্ল্যান করা হয় বটে, কিন্তু কয়েকটি দলছুট জীব প্রাণ নিয়ে পালায়। এখনো মাঝে মধ্যে সেই জগতের জীবগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেই জীবগুলোরই কয়েকটা এই জগতে চলে এসে কলোনি তৈরি করেছে। দিব্যেন্দু সেই জগতের স্পেশাল টাস্ক ফোর্সের একজন সদস্য। এই জীবগুলোর সংহার নিশ্চিত করে তাকে নিজের জগতে ফিরে যেতে হবে। দুই জগতের সংযোগী সেই মহাজাগতিক দ্বার বন্ধ হয়ে যেতে চলেছে, তাই সময় বড়ই কম। সন্ধ্যের আগে পর্যন্ত জলই জীবগুলোর একমাত্র আশ্রয়স্থল। তাই চন্দ্রসায়রের সমস্ত জলসহ জীবগুলোকে এক মহাজাগতিক অতল গহরে নিক্ষেপ করার ব্যবস্থা করেছে দিব্যেন্দু। একটা অদ্ভুত দেখতে যন্ত্র নিয়ে দিব্যেন্দু কি সব যেন প্যারামিটার অ্যাডজাস্ট করে নিল। অবাক চোখে এসে সব দেখতে লাগলো শতদ্রু। খুব বেশি কিছু যে বুঝলো তা নয়,
তবে দারুণ বিষয়ে সব দেখে যেতে লাগলো। এই প্রযুক্তি শতদ্রুর জগতে এখনো আসেনি। অদ্ভুত সব বর্ণচ্ছটার আলোয় কালোয় মিশে এক অপূর্ব নয়নাভিরাম চিত্রকল্প রচিত হল শতদ্রুর দু চোখের সামনে। মেঘমন্দ্র শব্দ সহযোগে কোনো এক মহাজাগতিক গহ্বর নিজের স্বরূপ ধীরে ধীরে উন্মোচিত করছে। সেই কাল গহ্বর যেন সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে অনন্তকাল ধরে অপেক্ষা করছিল, আর এখন সেই সুযোগ পেয়েছে। আসন্ন ক্ষুণ্ণিবৃত্তির সম্ভাবনায় তার লোলুপ রসনা যেন বের হয়ে আসতে চাইছে। চন্দ্রসায়রের জলরাশি স্তম্ভাকারে সেই মহাজাগতিক গহ্বরে তলিয়ে যেতে লাগলো। মাত্র কয়েক ঘন্টায় শতদ্রুর জগৎটাকে দেখার চিন্তাধারাটাই আমূল পাল্টে গিয়েছে। তার চিরপরিচিত জগৎটা আর অজানা রহস্যের জগতের মাঝে সূক্ষ্ম যবনিকাটা কখন যে মুছে গিয়েছে তা সে বুঝতেও পারেনি। আর 5টা গড়পড়তা মানুষের চেয়ে তার জীবনটা অনেকটাই পাল্টে গেল নিমেষের মধ্যেই। দিব্যেন্দু যেখান থেকে এসেছে সেই সমান্তরাল জগতে শতদ্রুর মতো দেখতে ছেলেটির নাম ধীমান। তার পূর্ব অভিজ্ঞতাই আসলে শতদ্রুর দিজাভুর কারণ। ধীমান শুভেচ্ছা বার্তা সহ একটা ডিজিটাল ডায়েরি পাঠিয়েছে শতদ্রুকে। আগামীর কিছু বিপদের সতর্কতা রয়েছে সেখানে, তবে সে লেখা সঠিক সময় ফুটে উঠবে, তার আগে নয়। সেই আগামীর বিপদ কখন আর কিভাবে হাজির হবে সেই সম্পর্কে জানার উপায় আপাতত না থাকলেও অজানা বিপদের আশঙ্কায় কেঁপে ওঠে শতদ্রু। একটা বড় মাপের জলপ্রপাতের মতো কলকল শব্দ করে চন্দ্রসায়রের সমস্ত জল সেই মহাজাগতিক গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছে। সাথে নিয়ে যাচ্ছে বেড়াবেড়িয়ায় মূর্তিমান আতঙ্কদের। না, কেবল বেড়াবেড়িয়ায় নয়, এক মহাজাগতিক আতঙ্কদের। এক জগৎ থেকে আবার কোনো অন্য জগতে গিয়ে তারা আতঙ্কের সাম্রাজ্য গড়ে তুলবে, তা কেই বা জানে। নির্নিমেষে দেখছে শতদ্রু, কোনো কথাই আর তার মুখ থেকে বেরোতে পারছে না। সম্ভব অসম্ভবের দোদুল্যমানতায় দুলে উঠছে তার অন্তরাত্মা। সে যা সব দেখছে তা কি বাস্তব নাকি অলীক স্বপ্ন? নিজের হাতে চিমটি কাটে শতদ্রু। বেদনার অনুভূতি তাকে বুঝিয়ে দেয় এতক্ষণ ধরে সে যে সমস্ত অতি আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছে সেই সমস্ত কিছুই সেই সজ্ঞানেই প্রত্যক্ষ করছে। কোনো মোহাচ্ছন্ন দায় তাকে গ্রাস করেনি এতটুকুও। একটা অস্বচ্ছ পর্দা যেটা অনেক কিছুকে আড়ালে রেখেছিল তা যেন দৈব নির্দেশে হঠাৎই প্রকট হয়ে ফুটে উঠল শতদ্রুর সামনে। শতদ্রুর দিব্যেন্দু তা বিদায় নিয়েছে বেশ কিছুক্ষণ। সে ফিরে গিয়েছে তার নিজের জগতে। হয়তো আবার কখনো ওদের দেখা হবে, হয়তোবা আর কখনোই নয়। আবার এমনটা হতে পারে অন্য কোনো শতদ্রু বা ধীমানের সাথে অন্য কোনো জগতে দেখা হবে অন্য এক দিব্যেন্দুর। প্রকৃতির খেয়ালে কিছুই যে অসম্ভব নয়। চন্দ্রসায়র এখন পরিণত হয়েছে জলবিহীন একটি সুগভীর খাতে। একরা শূন্যতা বুকে নিয়ে যেন হাহাকার করছে বেড়াবেড়িয়ার এতদিনের রক্ষাকারী জলাশয়টির আধার। ঈশ্বর তো সর্বভূতে বর্তমান। জড়ের মধ্যেও কি আর বিশ্বব্যাপী মহাচেতনার অংশ থাকে না? বিপদ কাটার আশ্বাস নিয়ে সন্ধে নামছে ধীরে ধীরে। সূর্যাস্তের সাথে সাথে দিনমানের আলো অন্তর্হিত হয়েছে। আকাশের এক কোণে একটা তারা একটু বেশি উজ্জ্বল। তারাটাকে চিনতে ভুল হয় না শতদ্রুর। শতদ্রুর থেকে অনেক দূরে থেকেও তাকে সমস্ত বিপদ থেকে নিয়তই উদ্ধার করে সে। অন্তত শতদ্রুর তেমনটাই বিশ্বাস। তা না হলে সেই প্রাণঘাতী মহাজাগতিক বিভীষিকাদের হাত থেকে আজ কি তার নিস্তার ছিল? অনেক অত্যাশ্চর্য স্মৃতি নিয়ে আর জলহীন চন্দ্রসায়রের মতো এক বুক শূন্যতা সাথে নিয়ে সে ধীরে ধীরে ঘরের উদ্দেশ্যে ফিরে চলল। কিছু জাগতিক অপ্রাপ্তি পূরণ হয় না কখনোই, তবু নৈকট্যে না পেলেও সূক্ষ্ম অনুভবে তারা জানান দেয় তাদের অস্তিত্বের কথা। অনেক দূর থেকেও তারা যেমন রাতের অন্ধকারে আলো দেখাতে চায়, অনেকটাই সেই রকম। রত্নাকর, হালদার, হরেন আর শ্যামাপদ তিনজনেরই মুখে কয়েকটা মাছি গলে যাওয়ার মতো হাঁ হয়ে আছে। সতীনাথ তাই দেখে উদাত্ত কণ্ঠে হো হো করে হেসে উঠে বলল, কি হে ভাই সকল,
এই সতীনাথের মুখে এমন কাহিনী মোটেই আশা করনি কি, তাই তো? আসলে কি জানো তো, বিজ্ঞানের অবদান আমি কখনোই অস্বীকার করি না, তবে তার জানার বর্তমান পরিসীমার বাইরেও যে অজানা অনেক রহস্য লুকিয়ে আছে সেই কথাই আমি বলি বারে বারে। যা কিছু সম্পর্কে সম্যক জ্ঞান নেই তাকে অস্বীকার করা চলে না, চলে না। সকলেই কোনো মতে ঘাড় নেড়ে সায় দেয়। তারপর শ্যামাপদ একটু কিন্তু কিন্তু করে প্রশ্ন করে, কিন্তু এই কাহিনীতে তুমি কোথায় সতীনাথ? সতীনাথ মৃদু হেসে বলল, আমি কি একবারও বলেছি চন্দ্রাশায়রের আতঙ্কের আখ্যান এখানেই শেষ হয়ে গেছিল? আরও এক দফা চমকে উঠল সবাই। মুখে তাদের কথা সরছিল না। সতীনাথ নিজেই বলল, না না, সব কিছু এখানেই শেষ হয়ে যায়নি। সমান্তরাল জগতের দরজা যখন একবার উন্মুক্ত হয় তখন কেবল অন্য মাত্রার স্বাভাবিক জীব বা জ্বরই মাত্রান্তরের উপস্থিত হয় না, কখনো কখনো আবির্ভূত হয় এমন কিছু অস্তিত্ব যারা জীবন ও মৃত্যুর সম্মুখে বিঘ্নিত করে। জীবলোক ও মৃত্যুলোকের মাঝে তাদের অশুভ অবস্থান মৃত্যুর চাঁদোয়া ঢেকে দেয় জীবনের সমস্ত আলোকে। এক অশুভ অতিপ্রাকৃতিক আলোয় অভিসম্পাত নেমে আসে জীবজগতের উপর। সেই অনৈসর্গিক অস্তিত্বদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা কেউই অবগত নই। বলতে থাকে সতীনাথ। আবারও গল্পে ডুবে যায় তিন মূর্তি। শতদ্রু সেদিন ঘরে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার মন এক অজানা কারণে পড়ে থাকত সেই চন্দ্রসায়রের অভিমুখেই। অত বড় চন্দ্রসায়র তার চোখের সামনে বেবাক জলশূন্য গভীর খাতে পরিণত হলো, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। একটা অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরেছিল। সেই একদিন সেই ডিজিটাল ডায়েরিতে হঠাৎ একটা অদ্ভুত বার্তা ভেসে উঠতে লাগলো। চন্দ্রসায়র শূন্য নয়, প্যারাবেরিয়ার ভীষণ বিপদ। নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ বড়ই তীব্র। শতদ্রু সেই আকর্ষণ আরও প্রবল। ফলস্বরূপ সে চন্দ্রসায়রের উদ্দেশ্যে রওনা দিল। রাজবাড়ি পার হয়ে সে পৌঁছালো সেখানে। চন্দ্রসায়রের দিকে তাকিয়ে সে ভয় ও বিস্ময়ের যৌথ অভিঘাতে কেঁপে উঠল। যে দৈত্যাকার জলাটি একটা শুষ্ক গভীর খাতে পরিণত হয়েছিল তা তো আর নেই। জলাশয়টি আবার ভরে গিয়েছে, তবে জলে নয়, ঘন কালচে লাল থকথকে তরলে। অত বড় জলাটা পরিপূর্ণ হয়ে রয়েছে। সরু লিকলিকে সাপের ফোনার মতো সারি সারি এক নাম না জানা জলজ উদ্ভিদ মাথা চারা দিয়েছে সেই তরল থেকে। মৃদু হাওয়ায় তারা মাথা দোলাচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকটার ফুল ফুটেছে, কিন্তু ও কি ভয়ঙ্কর! কোনো ফুল কি এত বীভৎস দর্শন হতে পারে? ফুলগুলো অনেকটা নরকরটির মতো দেখতে, কিন্তু চক্ষু কহরের স্থান শূন্য নয়। একজোড়া বুভুক্ষ চোখ সর্বগ্রাসী খিদে নিয়ে তাকিয়ে রয়েছে যেন। চামড়াবিহীন মুখের দাঁতে ফুটে উঠছে অনৈসর্গিক কুটিল হাসির আভাস। কোন বিভীষিকা প্রত্যক্ষ করছে শতদ্রু। গোটা পৃথিবীটা তার চোখের সামনে দুলে যেতে থাকে। সে যেন নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে সে। সেই অনৈসর্গিক নারকীয় ফুলগুলোর বোবা দৃষ্টিতে চোখ রেখে সে যেন অনন্তকাল ধরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দারুণ একটা ঝড় উঠল। এমনই আকস্মিক আর ভয়াবহ সেই ঝড়ের আবির্ভাব যে মনে হলো যেন বহু যুগ ধরে বোতলবন্দি কোনো জিন বুঝি অপরিণামদর্শী মূঢ়মতি পথিকের হাতে সদ্য মুক্তি পেয়েছে। অন্তত শতদ্রুত তেমনটাই মনে হলো। বিধ্বংসী সেই ঝড়ের গর্জনে শত সহস্র সাপদ বুঝি হার মানবে। সেই অতিলৌকিক ঝড়ের আক্রোশে আশেপাশের সমস্ত কিছু খড়কুটোর মতো উঠতে লাগলো। কত শতাব্দীর প্রাচীন ধূলিকণা পাক খেয়ে ঘুরতে শুরু করলো তাকে ঘিরে।
সেই ঝড়ের দাপটে নিতান্ত অকিঞ্চিতকর অস্তিত্ব নিয়ে ভেসে চলল সে বেশ কিছুটা সময়। একটা অনন্ত কালো গহরের মাঝে ক্রমশ তলিয়ে যেতে লাগলো শতদ্রু। তারপর একটা প্রচণ্ড গতিময়তা আচ্ছন্ন করল তার সম্পূর্ণ অস্তিত্বটাকে। একটা অনন্ত অতলান্ত সুড়ঙ্গ পথে ভরহীন তরঙ্গের মতো অবিশ্রান্ত ছুটে চলা কেবল। সেই অনন্ত যাত্রাপথের না আছে কোনো নির্ধারিত আরম্ভ, না আছে কোনো পরিশেষ। অঙ্কুরিত নবপ্রাণের ক্রন্দন থেকে মৃত্যুর নির্নিমেষ নৈশব্দের দিকে এক বজ্ঞা ছুটে চলা। সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত বোধের ঊর্ধ্বে এক নিঃসীম শূন্যতা। জীবন বা মৃত্যুর মতো কোনো সুনির্দিষ্ট অবস্থানই যেন আর তার নেই। এই নির্ণয়হীন অসহনীয় গতিময়তায় সে একেবারে একা। প্রকৃতির রং রূপ গন্ধ আবার অনুভব করার জন্য তার প্রাণটা আকুল হয়ে উঠল। এই অসংজ্ঞায়িত শূন্যতা থেকে কি কোনো পরিত্রাণ নেই? তার ইচ্ছে হলো গলা ছেড়ে চিৎকার করে, কিন্তু গলা দিয়ে তার কোনো স্বরই বের হলো না। হঠাৎ সে লক্ষ্য করলো তাকে গোল করে ঘিরে রেখেছে একদম তারই মতো দেখতে কয়েকজন। তাদের মুখে কুটিল বিদ্রুপের হাসি। তারা যেন মাটির থেকে কিছুটা উপরে ভেসে রয়েছে। তারা ঠিক কি সেটা শতদ্রু জানে না, কিন্তু তারা যে মানুষ নয় এই ব্যাপারে তার বিন্দু মাত্র সন্দেহ নেই। সে মনে মনে তার মাকে স্মরণ করে সেই উজ্জ্বলতম তারাটিকে। ধীরে ধীরে তার দেহে যেন নতুন করে শক্তি সঞ্চার হয়। সে কোনো মতে ভাসতে থাকা তারই প্রতিকৃতিগুলোকে কাটিয়ে দৌড়াতে চেষ্টা করে। কিছু দূর যেতেই কিসে যেন ধাক্কা খেয়ে পড়ে যায় সে। কিছুটা চোট পায় ঠিকই, কিন্তু কোনো মতে উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে আবার দৌড়তে থাকে লোকালয়ের দিকে। সে বেশ অনুভব করে তার পিছনে ধেয়ে আসছে একটা ঘোর কৃষ্ণবর্ণ মেঘ। এইভাবে কতক্ষণ সে দৌড়েছিল তা সে জানে না। পথ যেন অস্বাভাবিক রকম দীর্ঘ হয়ে গিয়েছে, আর সে যেন দৌড়াতেও পারছে না। এমন সময় কার সাথে যেন সরাসরি সংঘর্ষ হলো শতদ্রুর। সেই অভিঘাতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে। তার জ্ঞান যখন ফিরল তখন সে দেখতে পেল গোঁপ দাড়িওয়ালা এক বৃদ্ধ সাধক তারই দিকে উৎকণ্ঠিতভাবে চেয়ে রয়েছে। তার আঙুলগুলো নির্দিষ্ট ভঙ্গিমায় শতদ্রুর কপাল বরাবর সঞ্চালিত হচ্ছিল। সে চোখ মেলে চাইতেই ঈষৎ প্রসন্নতা ফুটে উঠল সেই বৃদ্ধের মুখে। তখনও ভয় সম্পূর্ণ কাটেনি তার। সে ধর্মর করে উঠে বসতে গেল। সেই বৃদ্ধ তাকে আশ্বস্ত করে মৃদু হেসে বললেন, ভয়ের কিছু নেই বাবা, আমি মা মঙ্গলময়ীর একজন সামান্য উপাসক। আমার নাম সতীনাথ। বেড়াবেড়িয়াতে মায়ের মন্দির দর্শনে এসেছিলাম, তারপর মায়ের নির্দেশেই এখানে। কি হয়েছে আমায় সবটা খুলে বলো তো। মা আমায় এটুকু বুঝিয়েছেন যে এই বেড়াবেড়িয়ায় ঘোর বিপদ উপস্থিত হয়েছে, আর তোমার নামটা না জানলেও মায়ের ইচ্ছেতে তোমাকেও দেখেছি আমার মনের আয়নায়। তাই আমি জানি তুমি সেই ছেলে যে আসন্ন মহা বিপদ সম্পর্কে বেশ কিছু কথা জানো। সতীনাথের কথায় কিছু একটা ছিল যেটা শতদ্রুকে অনেকখানি ভরসা দিতে পেরেছিল। সেই জন্যই সে একটু ধাতস্থ হয়ে নিজের পরিচয় দিল। তারপর চন্দ্রসায়রকে ঘিরে আবর্তিত হওয়ার সমস্ত ঘটনার কথা তার মতো করে সতীনাথকে বলতে লাগল। উল্কাপাত, জেলি সদৃশ প্রাণীদের অদ্ভুত আচরণ, সমান্তরাল জগৎ, সমস্ত কিছুই সে বলল। এমনকি সতীনাথের সাথে ধাক্কা লেগে জ্ঞান হারানো পর্যন্ত কোনো ঘটনা সে বাদ দিল না। অবশ্য এর কিছু কথা সতীনাথ জানত ঠিকই, কিন্তু অধিকাংশই ছিল তার অজানা। সমস্ত শুনে সেও রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। তার দীর্ঘ বৈচিত্র্যময় জীবনে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন সে হয়েছে, কিন্তু এমন কিছু তার কল্পনারও অতীত ছিল। তখন রক্তাক্ত পশ্চিম আকাশে সূর্য নিভে আসছে। যথাবিহিত কর্মপদ্ধতি স্থির করার জন্য সেদিন সতীনাথ শতদ্রুর বাড়িতে আশ্রয় গ্রহণ করল।
তার পরিকল্পনা ছিল দিনের আলোয় চন্দ্রসাগরের আশেপাশে পুরো এলাকাটা দেখে নিয়ে যথাযথ প্রতিকার বিধির ব্যবস্থা করা। কিন্তু সেদিন রাত নেমে এলো কালান্তক অভিশাপের মতো চরম বিপর্যয় নিয়ে। ঘোর অশৈলী সংকেতের আভাস দিয়ে বেড়া বেরিয়ায় ঘরে ঘরে ঠাকুর দেবতার ছবিগুলোতে হঠাৎই কালচে পোঁচ পড়তে লাগলো। ফটোর কাঁচগুলো মাঝ বরাবর চিড় খেয়ে গেল। ঝনঝন শব্দ করে ঘরময় কাঁচগুলো ছড়িয়ে পড়তে লাগলো। বাসন কোসনগুলো শব্দ করে কে যেন বারে বারে ফেলে দেয়। সূর্য ডোবার পর থেকেই গরুগুলো তারও স্বরে ডাকতে লাগলো, কিন্তু কোনো কারণ বোঝা গেল না। ছটফট করতে করতে অনেক কটা বাড়িতে বেশ কটা দুধেল গায়ে বেঘোরে মারা পড়ল। দেহে কিন্তু আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই তাদের, অথচ দেহ সম্পূর্ণ রক্তশূন্য। আধ খাওয়া কুকুর কিংবা বেড়ালের দেহাবশেষ শব্দ করে পড়তে লাগলো গৃহস্থের উঠোনে। সবে মিলে যাকে বলে ঘোর অনাসৃষ্টি কাণ্ড। দলে দলে পাখি উঠতে লাগলো রাতের আকাশে। তারা উদ্ভ্রান্তের মতো উঠতে উঠতে একে অপরের গায়ে ধাক্কা খাচ্ছে। গ্রামবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে হল্লা করতে লাগলো। কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে হাত পা ছুটতে লাগলো, যেন দারুণ পীড়নে তারা অস্থির হয়ে উঠছে। এই সমস্ত অশৈলী কাণ্ড দেখে সতীনাথ যে হাত গুটিয়ে বসেছিল তা কিন্তু নয়। সে অক্লান্তভাবে সম্ভাব্য সব রকম প্রচেষ্টাই করে চলেছিল বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে যা কিছু কার্যকর হতে পারে। কিন্তু কিন্তু হায় ঈশ্বর, তার প্রতিটি প্রচেষ্টাই বারে বারে নিষ্ফল হচ্ছিল। কিন্তু এইসব প্রক্রিয়াকরণের উপচারে রত সতীনাথ বারবার ব্যর্থ হয়ে সমস্যার প্রকৃত স্বরূপ উদ্ধারের প্রচেষ্টায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে একটা অত্যাশ্চর্য বিষয় তার চোখে পড়েনি। শতদ্রু হঠাৎ আকাশের দিকে চেয়ে বলে উঠল, আরে আজকে আকাশে চাঁদ নেই কেন? সত্যি তো, ভারী আশ্চর্য ব্যাপার। আজ তো অমাবস্যা নয়। আকাশে মেঘের লেশ মাত্র ছিল না, অথচ আকাশে চাঁদ তারা কিচ্ছুটি নেই। কেউ যেন অন্ধকারের একটা সুবিশাল চাঁদোয়া দিয়ে ঘিরে ফেলেছে গোটা বেড়া বেড়িয়াকে। সেই অন্ধকারের নিচেই অবস্থান করছে একটা সবজেটে আলো। সেই আলোর উৎপত্তি সকলেরই অজানা। হঠাৎ সতীনাথ দেখতে পেল চন্দ্রসাগরের দিকটা থেকেও একই রকম একটা সবজেটে আলোর আভাস যেন ভেসে আসছে। এলোমেলো উড়তে থাকা পাখিগুলো এবারে সব বহ্নি পতঙ্গের মতো উড়ে চলল ওই সবুজ আলোর উৎস লক্ষ্য করে। সতীনাথের বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে। আত্মঘাতী আমন্ত্রণে ছুটে যাচ্ছে নিষ্পাপ পাখিগুলো। না 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 না, আর অপেক্ষা করা চলে না। সতীনাথ স্বগতোক্তির মতো বলে উঠল, কিছুই যদি করতে না পারি তবে কেন এখানে টেনে আনলে মাগো? এই অবলা জীবগুলোকে নিরুপায়ভাবে মরতে দেখবো বলে? যা হবে হোক, দিনের আলোর জন্য আর অপেক্ষা করা চলে না। চাঁদের আলো যেমন অন্তর্হিত হয়েছে, যথা সময়ে সূর্য যে উদয় হতে পারবেই তারই বা নিশ্চয়তা কোথায়? বেড়া বেড়িয়া বাকি জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো হয়ে পড়েছে। সেই দ্বীপের চারদিকে বিরাজ করছে মৃত্যুময় কাল সলিল। একটা টর্চ সাথে নিয়ে সতীনাথ তক্ষুনি বেরিয়ে পড়ল চন্দ্রসাগরের উদ্দেশ্যে। সাথী হলো শতদ্রু। সতীনাথ অন্য সময় হলে হয়তো বারণ করত তাকে, কিন্তু এখন তো বিপদ ঘরেও হাজির হয়েছে, আর প্রতিরোধের উপায়ও অজানা। তাই বিপদ যতই বড়ই হোক না কেন তার মুখোমুখি দাঁড়াতে হবেই ওদের। তারপর যা হয় হোক। এভাবে ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। শতদ্রু চন্দ্রসাগরের যে বিভীষিকা অস্তগামী সূর্যের আলোয় দেখেছিল, তাই মায়াবী সবুজ আলোকপ্রভায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চন্দ্রসাগরের শনিতাভ তরলটি সে আলোয় কালচে দেখাচ্ছে। নারকীয় নরকরটি সদৃশ ফুলগুলো আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে, যেন তাদের নড়াচড়া বহুগুণ বেড়ে গিয়েছে। চন্দ্রসাগরের ওপরের আকাশে সে সবুজ আলোকপ্রভা আরও স্পষ্ট। নরকের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে সেটা। বেড়া বেড়িয়ায় আশেপাশের নানা জাতের শত সহস্র পাখি দুর্নিবার আকর্ষণে উড়ে আসছে, আর সেই সবুজ আগুনের ঝলসে যাচ্ছে। তারপর তারা এসে পড়ছে চন্দ্রসাগরের মধ্যে,
নিমেষে সেই নরকরটির মতো ফুল থেকে লোলুপ রসনা বেরিয়ে এসে গ্রাস করছে তাদের দেহের অবশিষ্টাংশ। এগুলো এগুলো কোনো ফুল হতে পারে না, এরা নাম না জানা কোনো নারকীয় অস্তিত্ব। বেশ কিছুক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়েছিল সতীনাথ ও শতদ্রু। এমন সময় শতদ্রুর পূর্ব বর্ণনার অনুসারে একটি ঝড় ওঠে। গাত্রবন্ধন সত্ত্বেও সেই ঝড়ের দাপটে তারা রীতিমতো ছিটকে পড়তে থাকে। ক্রমশ দূরত্ব বাড়তে থাকে ওদের মধ্যে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে সতীনাথ। তার কোনো প্রতিকার জানা নেই এই ভয়ঙ্কর শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে। তার জানা কোনো বিদ্যায় এই অসীম শক্তিশালী ঋণাত্মক শক্তিপুঞ্জকে পরাজিত করতে সক্ষম নয়, এমনকি তার প্রভাব মন্দীভূত করতেও না। হঠাৎ সে লক্ষ্য করে তাকে বৃত্তাকারে ঘিরে তারই মতো অনেকগুলো অবয়ব তাকে বন্দি করে ফেলেছে। সেও দেখতে পায় শতদ্রু একইভাবে বন্দি হয়ে পড়েছে। কয়েকটি অবয়ব রচিত চক্রব্যূহের মধ্যে অনুরূপ অবয়বগুলোর মুখে ক্রূর হাসি। তারা ক্রমশই সেই চক্রব্যূহের পরিধি ছোট করতে করতে এগিয়ে আসছে। চারজন সতীনাথের দিকে দুই হাত বাড়িয়ে গলা চেপে ধরতে আসছে। স্বয়ং সতীনাথেরই। অনেক কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকা সতীনাথ সামনেও এই অবস্থায় গোটা পৃথিবীটা যেন ধর ধর করে কাঁপতে লাগলো। সে জানে এটা কোনো মায়া বিস্তার নয়, এই অবয়বগুলো সত্যিকারের। কোনো উপায়ে তাদের হাত থেকে আর রক্ষা নেই। কোনো মন্ত্র, কোনো কবচে কোনো প্রতিরোধী যে হচ্ছে না। কিন্তু তাকে যে পারতেই হবে, না হলে শুধু বেড়াবেড়িয়া নয়, ক্রমশই গোটা সৃষ্টির অধিকার চলে যাবে অনা সৃষ্টির দখলে। গলায় প্রবল চাপ অনুভব করে সতীনাথ। তার সমস্ত প্রচ্ছন্ন অহং আজ চূর্ণ বিচূর্ণ হয়েছে। পরম দুর্গে ও বহুমাত্রিক স্থান ও কালের যে জটিল আবর্তে সে এবং বেড়াবেড়িয়া আটকে পড়েছে। তার থেকে মুক্তির একমাত্র উপায় হতে পারেন স্বয়ং স্থান ও কালের পরম অধীশ্বর। এই চেতনাও যে তারই দান। আর তখনই সে মহাকালকে স্মরণ করে মনে মনে উচ্চারণ করতে থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম। সতীনাথের শ্বাস রুদ্ধ হয়ে আসতে চায়, কিন্তু মনে মনে সে প্রাণপণে জপ করে চলেছে সেই মহামন্ত্র। নিজের জন্য নয়, এই মন্ত্র মৃত্যুলোকের করাল গ্রাস থেকে জগতের জীবনকে ফিরিয়ে আনবার জন্য। হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসতে লাগলো ডমরুর গম্ভীর কিন্তু মধুর ধ্বনি। সেই ধ্বনির স্পর্শ পেয়ে ক্রমশই আলগা হতে লাগলো গলায় বসে যাওয়া বজ্র আঁটুনি। তারপর শোনা গেল এক ক্রুদ্ধ কুকুরের গর্জন। কেউ যেন অনিয়মকে কড়া হাতে শাসন করল। তাই মুহূর্তেই মুছে গেল ঋণাত্মক আধারের অধিকারী সতীনাথের অবয়বগুলি। অদূরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে শতদ্রু। প্রাণের স্পন্দন বেশ অনুভব করতে পারল সতীনাথ। চন্দ্র সায়রে ফিরে এসেছে আগের মতোই টলটলে জল। সেখানে আর কোনো অস্বাভাবিকত্বের ছোঁয়া নেই। সেই সবুজ আগুনের চিহ্ন মাত্র নেই কোথাও। পূব আকাশে চাঁদ হেলে পড়েছে। আকাশ আবার ভরে উঠেছে তারায়। একটা তারা একটু বেশি উজ্জ্বল। সেটা দূর থেকে শতদ্রুর কপালে এঁকে দিচ্ছে স্নেহ চুম্বন। সতীনাথ প্রসন্ন চিত্তে কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, জয় বাবা মহাকাল, জয় মা মঙ্গলময়ী। আসন্ন সকালে নিশ্চিতভাবেই সূর্য উঠবে বেড়াবেড়িয়ার আকাশে। এটা ভেবেই একটা প্রগাঢ় প্রশান্তিতে ভরে যায় সতীনাথের হৃদয়। সেই ডিজিটাল ডায়েরিটা আর কখনো খুঁজে পায়নি শতদ্রু। সতীনাথের কাহিনী শেষ হয়েছে। তিনমূর্তির মনে অনেক প্রশ্নের ভিড়, কিন্তু যথাযথ শব্দের অভাবে তারা উচ্চারিত হতে পারছে না। ওদিকে সতীনাথ নিশ্চিন্ত মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীতের সুর ভাঁজতে লেগেছে।